আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন। আজকে আমি মূলত তিনটা বিষয় নিয়ে কথা বলবো। মনে হয়েছে যে বিপ্লব পরবর্তী সময়ে কয়েকটি বিষয় নিয়ে কথা বলা উচিত, এবং যেহেতু এই বিষয়গুলো হচ্ছে আমাদের ব্যক্তি জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেজন্য আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো নিয়ে কথা বলা প্রয়োজন। এবং সেই বিষয়ে আমাদের পর্যবেক্ষণ, আমরা কিভাবে দেখি এবং আমরা এই বিষয়গুলোকে কিভাবে ডিল করছি, আমরা সেটি নিয়ে হচ্ছে আপনাদের সাথে আমাদের যে পর্যবেক্ষণ সেটি হচ্ছে আমরা আপনাদেরকে জানাবো। এক নম্বর বিষয় হচ্ছে যে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখেছি যে জুলাই বিপ্লবে এই পুরো সময়টায় আমরা দেখেছি যে যারা সরকারি চাকরি করেন, প্রশাসনে রয়েছেন, বিশেষ করে পুলিশ, এডমিন, ওনারা যারা রয়েছেন, তারা কিন্তু এই পুরো সময়টা আমাদের যে ফেসিস্ট যে সরকার রয়েছে, এই ফেসিস্ট সরকারের আজ্ঞাবহ হিসেবেই কিন্তু তারা কাজ করেছে। আমরা এমন কোনো ঘটনা শুনিনি বা এমন কোনো ঘটনা আমাদের নজরে আসেনি যে এই ঘটনায় আমরা দেখেছি যে এই প্রশাসন কাঠামোতে যারা রয়েছে, পুলিশ, এডমিন বা অন্যান্য যারাই সরকারি চাকরিতে রয়েছে প্রশাসন কাঠামোতে, তারা এই ফেসিস্ট সরকারের কোনো একটি সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে ছাত্রপক্ষকে সমর্থন করে তারা হচ্ছে পদত্যাগ করেছে অথবা সরকারের বিরোধিতা করেছে, এমন কোনো ধরনের নজির আমরা দেখিনি। অত্যন্ত দুঃখজনক। আজকে আমরা দেখেছি যে আমাদের 1500-র বেশি শহীদ হয়েছে এই জুলাই বিপ্লবে। আমরা দেখেছি যে আমাদের 35,000-এরও বেশি মানুষ আহত হয়েছে, তারা এখনো হচ্ছে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে, এবং এমনও ফ্যামিলি রয়েছে যাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি শহীদ হয়েছে অথবা এমনভাবে হচ্ছে আহত হয়েছে যারা আবার পরবর্তীতে যে আবার উপার্জনের ধারায় ফিরবে সেটিরও নিশ্চয়তা নেই। এমন একটি পরিস্থিতিতে আমরা ছাত্র জনতার অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই ফেসিস্ট সরকারকে আমরা পতন করতে আমরা সক্ষম হয়েছি। এখন আমরা এই যখন গভর্নমেন্ট আমরা সফলভাবে আমরা উৎখাত করেছি, এখন আমাদের পরবর্তী বাংলাদেশের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল দল মত এগুলো নির্বিশেষে আমাদের এই বাংলাদেশ গঠনের জন্য আমরা যে বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি সেই বিনির্মাণে আমাদের সবার একসাথে কাজ করার। আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, বিভিন্ন রাজনৈতিক দল গত 16 বছর ধরে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল যারা এই আওয়ামী সরকারকে সার্ভ করেনি, তারাই হচ্ছে নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে। এখন এই পরিস্থিতিতে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের যে সংকটটি বর্তমানে রয়েছে, এই সংকট উত্তরণে প্রশাসনের যে ভূমিকা, এই প্রশাসনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমরা যদি সংকটটি উত্তরণ করতে চাই, প্রশাসনের ভূমিকা এক্ষেত্রে অ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ ভূমিকা প্রয়োজন। কিন্তু আমরা আশাহত হয়েছি যারা সরকারি চাকরিতে রয়েছে, প্রশাসনে রয়েছে, পুলিশে রয়েছে, তাদের অসহযোগিতামূলক আচরণ আমরা বিভিন্ন পদে আমরা ফেস করছি। এবং দুই একজন প্রশাসক ছাড়া বা গুটি কিছু প্রশাসক ছাড়া আমরা দেখেছি যে এখন বর্তমানে পুলিশ এবং প্রশাসনের বেশিরভাগ মানুষ যেটি নিয়ে ব্যস্ত সেটি হচ্ছে পদবি। কোথায় যে ঢাকার বাইরে রয়েছে সে ঢাকায় আসতে চায়, যে ঢাকায় রয়েছে সে সচিবালয়ে যেতে চায়, যে সচিবালয়ে যারা রয়েছে তারা পররাষ্ট্রতে যেতে চায়, যারা পররাষ্ট্র রয়েছে তারা বিদেশে যেতে চায়। অর্থাৎ তারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে তারা উঠতে পারেনি। আপনারা যারা প্রশাসন রয়েছেন, অত্যন্ত দুঃখজনক, আপনারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে এখনো উঠতে পারেননি, এখনো পর্যন্ত ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেননি। যখন এই ছাত্র নাগরিক রাস্তায়, বিভিন্ন ধরনের রাজনৈতিক দল রাস্তার মধ্যে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, যে পরিস্থিতিতে আপনাদের উচিত ছিল নিঃস্বার্থভাবে দেশের পাশে দাঁড়ানো, নিজের স্বার্থ ভুলে গিয়ে পাশে দাঁড়ানো, সেই জায়গায় আমরা দেখছি বেশিরভাগ প্রশাসক তারা বৃহত্তর কল্যাণকে তারা মাথায় না নিয়ে নিজের ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে শুধুমাত্র নিজের পদবি, প্রমোশন, এই যে ট্রান্সফার, এগুলো নিয়ে পুরো সময়টা ব্যস্ত এবং প্রশাসন এক ধরনের একটা স্থবিরতা তারা বিরাজ করছে এবং এক ধরনের গুস্সা, যে তাদের কি আমরা গ্রামের ভাষায় বলি না যে গুস্সা করে থাকা। অর্থাৎ যাদের প্রমোশন হচ্ছে না, যাদের প্রত্যাশিত ট্রান্সফার হচ্ছে না, তাদের একটা গুস্সা করে প্রশাসনিক জটিলতা সৃষ্টি করে রাখছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের ছাত্র নাগরিক যখন রাস্তায় মারা যাচ্ছিল, আপনারা কি ফেসিস্ট সরকারের বিরোধিতা করে কেউ আপনারা পদত্যাগ করেছিলেন?
আপনারা কিন্তু ফেসিস্ট সরকারের বিরোধিতা করে কিন্তু কেউ পদত্যাগ করে নাই। কিন্তু আজকে ছাত্র নাগরিকের এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের যে স্বাধীনতা, আমরা যে বাংলাদেশ বিনির্মাণের দিকে যাচ্ছি, আপনারা আজকে আপনাদের জায়গা থেকে শুধু নিজের স্বার্থের জন্য আপনারা বসে আছেন। আপনাদের মধ্যে একটা স্থবিরতা রয়েছে, যেখানে আমাদের 24/7 কাজ করার কথা, যেখানে আমাদের প্রোঅ্যাক্টিভ হওয়ার কথা, যেখানে নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আমরা এই যে ছাত্র নাগরিকের এই যে শহীদ যারা হয়েছে তাদের যে শহীদের যে আমাদের উপর একটি দায়িত্ব দিয়ে গিয়েছে, এই দায়িত্ব পূরণে আমাদের দিনরাত কাজ করে যাওয়ার কথা, সেখানে আপনারা ব্যস্ত হচ্ছেন আপনারা প্রমোশন নিয়ে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই সরকার মানে ফেসিস্ট সরকার পরবর্তী সময় যারা সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে এবং প্রথম যে সুবিধাটি পেয়েছে তারা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, সবাই না, বিশেষ করে প্রশাসনে যারা রয়েছে তারা নিজেরা নিজেদেরকে হচ্ছে প্রমোশন দিয়ে দিয়েছে, অর্থাৎ 2টা প্রমোশন 3টা প্রমোশন এক সপ্তাহের মধ্যে 3 প্রমোশন হয়ে গিয়েছে। অনেক রয়েছে যে এক সপ্তাহের মধ্যে 3টা প্রমোশন। আমি জানতে চাই আপনারা এই জুলাই বিপ্লবে আপনাদের দৃশ্যমান কি ধরনের আপনাদের অবদান ছিল, দৃশ্যমান যে আপনারা সরকারের কি বিরোধিতা করেছেন। যদি সরকার টিকে যেত, এই সরকার যদি টিকে যেত, আমি ধরে নিচ্ছি ফেসিস্ট সরকার টিকে গিয়েছে, ফেসিস্ট সরকারের পতন হয় নাই, তাহলে প্রশাসনে যারা ছিল তাদের কি একজনেরও চাকরিচ্যুত হতে হতো? একজনের কিন্তু চাকরিচ্যুত হতো না। আপনি আজকে চিন্তা করেন, যদি আজকে ফেসিস্ট সরকার টিকে যেত, আমাদের সবার আজকে ফাঁসি হতো, আমাদের রাষ্ট্রদ্রোহিতার কারণে মামলায় ফাঁসি হতো, আমাদেরকে জেলে যেতে হতো, বিএনপিকে জেলে যেতে হতো, শিবিরকে জেলে যেতে হতো, জামাতকে জেলে যেতে হতো, যারা সরকারের বিরোধিতা করেছিল প্রত্যেককে জেলে যেতে হতো। কিন্তু প্রশাসনের কি কিছু হতো? এখন আপনাদের কাছে মনে হতে পারে যে আমি প্রশাসনের বিরোধিতা করছি না, প্রশাসনের প্রতি আমাদের প্রত্যাশা অনেক, কারণ আমাদের রাষ্ট্রযন্ত্রকে সঠিকভাবে চালানোর জন্য প্রশাসনের ভূমিকা অনস্বীকার্য। প্রশাসনের এই যে সংকটটি যদি আমি উত্তরণ করতে চাই, প্রশাসন যদি সরাসরি তারা এই রাষ্ট্র বিনির্মাণের কাজে সরাসরি অংশগ্রহণ না করে, তাহলে শুধুমাত্র কিছু অ্যাডভাইজার কখনোই এই রাষ্ট্রের পূর্ণাঙ্গ পরিবর্তন করতে পারবে না, কখনোই পূর্ণাঙ্গ পরিবর্তন করতে পারবে না। যেহেতু প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করছি আপনারা আমাদেরকে হেল্প করবেন। প্রশাসনের জায়গা থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা পুলিশে রয়েছেন, আপনারা যারা প্রশাসক রয়েছেন, আমরা ইতিমধ্যে আপনারা কাজ করছেন, কিন্তু তা সত্ত্বেও আপনারা আপাতত বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনার পরবর্তী সন্তানের জন্য দেশটা যদি উন্নত হয়, এটা সুবিধা কারা পাবে ভাই? এটা আপনার সন্তানরা পাবে। আপনার সন্তানকে বিদেশে আর পড়তে পাঠানোর প্রয়োজন নাই। আপনারা প্রশাসনে যারা রয়েছেন, আপনারা আপনাদের সন্তানদের, অতীতে সরকার আমরা দেখেছি আপনারা আপনাদের সন্তানকে বিদেশে পাঠাচ্ছেন পড়ানোর জন্য, ইংলিশ মিডিয়ামে দিচ্ছেন পড়ানোর জন্য, কিন্তু আমরা সাধারণ মানুষ। এখন আপনারা যদি আমাদেরকে সরাসরি আপনারা রাষ্ট্র সংস্কারের কাজে অংশগ্রহণ না করেন, তাহলে কিন্তু বিপ্লবটি ব্যর্থ হবে। আমরা প্রশাসন, আপনারা যারা রয়েছেন, আপনাদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। আপনারা আপনাদের জায়গা থেকে নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আপনারা প্রোঅ্যাক্টিভ ভাবে কাজ করুন। আমি যেহেতু লাস্ট 2 মাস ধরে আমি বিভিন্ন কাজে আমার প্রশাসকের কাছে যেতে হয়েছে, প্রশাসনের সাথে আমাকে কাজ করতে হয়েছে, বিভিন্ন দাবি নিয়ে, বিভিন্ন দরখাস্ত নিয়ে, অ্যাপ্লিকেশন নিয়ে আমি যেহেতু গিয়েছি, আমি সেখানে গিয়ে দেখেছি যে তাদের কি পরিমাণ কাজে অনীহা, দেখে কাজে এক ধরনের কাজে মানে একটা তাদের ঘোষক পাচ্ছে না, কাজও করছে না, মানে চুপ করে বসে আছে। এবং অদ্ভুত একটা বিষয় কি, সবাই নিজেকে এখন পরিচয় দিচ্ছে আমরা হচ্ছে জাতীয়তাবাদী বঞ্চিত লীগ। সবাই বঞ্চিত, মানে আপনি প্রশাসনের প্রত্যেকটা মানুষ আপনাকে বঞ্চিত হিসেবে উপস্থাপন করবে যে গত 16 বছর ধরে আমরা বঞ্চিত ছিলাম, গত 16 বছর ধরে আমরা বঞ্চিত। পুলিশ বলেন, এডমিন বলেন, যারাই বলেন, আমরা গত 16 বছর ধরে বঞ্চিত। আমরা সরকারের বিরোধিতা করেছি, আমরা সরকারের এগেইনস্টে কথা বলেছি, এখন আমাদেরকে প্রমোশন দিতে হবে, এখন আমাদেরকে পদোন্নতি দিতে হবে, এখন আমাদেরকে ট্রান্সফার করে দিতে হবে, এখন আমাদেরকে ঢাকায় আসতে দিতে হবে, কারণ গত 16 বছর ধরে আমরা সুবিধা বঞ্চিত ছিলাম। ভাই, আপনারা গত 16 বছর ধরে সুবিধা বঞ্চিত ছিলেন, আমরা গত 16 বছর ধরে এই সরকার, ফেসিস্ট সরকার যদি কাউকে সবচেয়ে বেশি আনকন্ডিশনাল হেল্প করে থাকে, আনকন্ডিশনাল সুবিধা দিয়ে থাকে, সেটা হচ্ছে এই প্রশাসকদের দিয়েছে। কারণ এই যে অতীতের যে সরকারটি ছিল, অতীতের ফেসিস্ট সরকার প্রশাসন নির্ভর একটি সরকার ছিল। প্রশাসনকে আনকন্ডিশনাল জনগণের বিরুদ্ধে, মানে জনগণের থেকে শক্তিশালী বানিয়েছিল প্রশাসন। আর যেই দেশে জনগণের থেকে শক্তিশালী কোনো ইনস্টিটিউশন হয়ে যায়, তখন জনগণের যে স্বাধীনতা, জনগণের যে অধিকার, সেটি হুমকির মুখে পড়ে যায়। এই ফেসিস্ট সরকারের গত 16 বছরে জনগণের থেকে শক্তিশালী ইনস্টিটিউশন বানিয়ে ফেলেছিল প্রশাসনকে, জবাবদিহিতার ঊর্ধ্বে রেখেছিল প্রশাসনকে। আর এখন আপনারা সবাই এসে বঞ্চিত হয়ে গিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই রাষ্ট্র সংস্কারের কাজে আপনারা সরাসরি অংশগ্রহণ করুন। এই যে গুসা করে বসে থাকা এই সাধারণ জনগণ এগুলোকে ইতিবাচক ভাবে নেয় না। ছাত্র নাগরিক যেভাবে এই ফেসিস্ট সরকারকে আপনারা দেখেছেন, তাদের যে প্রতিক্রিয়া ছিল, ক্ষুব্ধ হতে হতে
মানুষ একটা পর্যায়ে গিয়ে ক্ষুব্ধ হতে হতে কিন্তু আপনাদের উপরেও মানুষের আক্রোশ থাকবে। সুতরাং আপনারা আমাদের রাষ্ট্র সংস্কারের কাজে আমরা যে দেশটাকে ভবিষ্যতের জন্য রেখে যেতে চাই, একটি সার্বজনীন একটা দরদ এবং যেই আমাদের ইনসাফের যে রাষ্ট্র, ইনসাফ এবং দরদের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রতে আপনারা সরাসরি অংশগ্রহণ করুন। আপনার সন্তান যেন আর বিদেশে গিয়ে পড়তে না হয়, আপনার বাবা মাকে যেন আর বিদেশে গিয়ে চিকিৎসা না নিতে হয়, এবং এই দেশটা যেন একটা ইনসাফ এবং দরদ ভিত্তিক একটা দেশ গড়ে ওঠে। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, আমাদের বেশিরভাগ মানুষ যারা বিপ্লবে এসেছিল, যারা ছাত্র নাগরিক যারা আন্দোলনে এসেছিল, আমরা ছাত্ররা বেশিরভাগ অংশ কোটা সংস্কারের জন্য এসেছিল। কেউ এসেছিল জুলুমের প্রতিবাদে, কেউ এসেছিল যে আমাদের গত সরকার তাদেরকে কথা বলতে দেয়নি, এই কথা না বলার জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এসেছিল যে তাদের যেই একটা সিভিল রাইট, একদম ন্যূনতম যে নাগরিক অধিকার, গত সরকার সে ন্যূনতম নাগরিক অধিকারগুলো থেকে বঞ্চিত করে রেখেছিল, যার জন্য তারা রাস্তায় নেমে এসেছিল। এর মধ্যে অন্যতম হচ্ছে দ্রব্যমূল্য। আমরা দেখেছি ফেসিস্ট সরকারের সময় দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া ঊর্ধ্বগতি হয়ে যায়, মানুষের দ্রব্যমূল্য হাতের নাগালের বাইরে চলে যায়, সেজন্য মানুষ রাস্তায় নেমে এসেছিল একটা অধিকাংশ। কিন্তু এই জুলাই বিপ্লবের পরবর্তীতে এই দ্রব্যমূল্য নিয়ে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো ইতিবাচক কিছু দেখি না। আমরা যখন বাজারে যাই আমরা আশাহত হই, আমরা যখন বাজারে যাই আমরা দেখি যে যেই ধরনের। সম্মানিত দর্শক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ যে হাসনাত আবদুল্লাহর ভিডিওটা দেখলেন, আশা করছি এই ভিডিওটা আপনার খুবই ভালো লেগেছে। আরও ভালো ভিডিও পেতে 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক ও শেয়ার করে সাথে থাকুন।